ফিরুপাজি, অনেক ছোট মোটো মিথ্যে কথা হলো, এমন কিছু একটা করব যাতে শের খান আর ওই গোল্ডির ভেতরে ঝগড়া হয়ে যাক। হ্যাঁ ভাই, ঠিকই বললি। চল আজই একটা বন্দোবস্ত করি। মিথ্যেবাদী তোতা জয় আর বীরু। গ্রিনল্যান্ড জঙ্গলে জয় আর বীরু নামের দুই তোতা থাকতো, আর তারই অন্যদিকে একটা সবুজ জঙ্গল ব্লু ল্যান্ড ছিল। জয় বীরু মাঝে মধ্যে মিথ্যে কথা বলে গ্রিনল্যান্ড আর ব্লু ল্যান্ডের পশু পাখিদের মধ্যে লড়াই করিয়ে দিত। আসুন দেখি এরা দুজন নিজেকে কি ভেবে রেখেছে, আমরা এদেরকে শিক্ষা দিয়েই ছাড়বো। আরে কি হয়েছে জয় বীরু, কার ব্যাপারে কথা বলছো? আমরা দুজন ব্লু ল্যান্ড থেকে ফিরছি, গোল্ডি নিজের বন্ধুদের সাথে কথা বলছিল। তো তোমরা এমন কি শুনলে যাতে তোমাদের এত রাগ হচ্ছে? ওরা আমাদের জঙ্গলের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, আর ওরা এটাও বলছিল জঙ্গলে যে যতগুলো ডিম গায়েব হয়ে গেছে না, সব ওরাই করেছে। ওই ছোট্ট জঙ্গলের জানোয়ারদের এত সাহস, ওরা আমাদের খাবার আর ডিম গায়েব করেছে। সে তো এটাও বলছিল আমাদের জঙ্গলে শুধু শের খানই সাহসী, বাকি সবাই তো এক নম্বরের ভীতু। এই ব্যাপার, চল ওদেরকে একটা শিক্ষা দিয়ে আসি, চলো সবাই। তারপর সব পশু পাখিরা মিলে ব্লু ল্যান্ডের জন্য রওনা হয়। ওখানে গোল্ডি পশুদের কিছু বোঝাচ্ছিল। আমার জঙ্গলে সব পশু পাখিরা, গ্রিনল্যান্ড জঙ্গলে সবাই খুব ভালো, তোমরা সব সময় ওদেরকে বন্ধু ভাববে, ওদের সাথে কোনোদিনও শত্রুতা করবে না। ওদের সব থেকে ভালো কথা এই যে আমাদের ওপরে কোনোদিনও আক্রমণ করেনি ওরা। এটা বলতে ব্লু ল্যান্ডের সব পশুরা সেখানে চলে আসে আর ওদের ওপর হামলা করে দেয়। পাখিরা ওদের মাথায় ঠোঁট মেরে মেরে ওদের আহত করতে লাগে। আরে বাঁচাও! আরে এরা কোত্থেকে এলো? আরে আমাকে বাঁচাও! গোল্ডিরও যেন মাথা ঘোরাতে লাগে। এটা দেখে জয়বীরুর খুব মজা লাগে। তারপর সব পশু পাখিরা সেখান থেকে চলে যায়। গোল্ডি মহারাজ, আপনি তো খুব প্রশংসা করছিলেন, কিন্তু এরা তো সেই গ্রিনল্যান্ডেরই পশু পাখি, এরা তো আপনাকেও ছাড়লো না। ওরা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এইভাবে ওরা পশু পাখিদের মধ্যে খুব লড়াই করাতো, তবুও যেন ওদের মন ভরতো না। ফিরুপাজি, অনেক ছোট মোটো মিথ্যে কথা হলো, এমন কিছু একটা করব যাতে শের খান আর ওই গোল্ডির ভেতরে ঝগড়া হয়ে যাক। হ্যাঁ ভাই, ঠিকই বললি। চল আজই একটা বন্দোবস্ত করি। ওরা নিজেদের প্ল্যান অনুযায়ী ব্লু ল্যান্ডে পৌঁছায়। সেখানে গোল্ডি নিজেদের পশুদের সাথে বসে মিটিং করছিল। জয়বীরু, তোমরা বল এইখানে কেন এলি? গোল্ডি মহারাজ, শের খান তোমাকে লড়াইয়ের জন্য উস্কাচ্ছে, আপনারা আক্রমণ না করলে ও নিজেই আক্রমণ করবে। কি কি বললি? শের খানের সাথে যুদ্ধ? জানোয়াররা, পালানোর জন্য প্রস্তুতি নিয়ে নাও। এটা কি বলছেন গোল্ডি মহারাজ? মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এটা শুনে ওরা খুশি হয়ে যায় আর জয় বীরুকে হালকা করে বলে, কেমন ভাবে গোল্ডি ভয় পাচ্ছে, হেভি মজা লাগবে। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে যায় আর শের খানকে গিয়েও একই কথা বলে যে গোল্ডি আমাদের জঙ্গলে হামলা করতে চেয়েছে। ওর এত সাহস, আসতে দে ওকে, ওর পুরো সৈন্যকে মজা দেখিয়ে দেব। জয়বীরু নিজেদের কাজ করে ফেলেছিল, এবার অপেক্ষা করছিল যে কখন দুই জঙ্গলের মধ্যে লড়াই শুরু হবে। পরের দিন গোল্ডি নিজের পশু পাখিদের সাথে গ্রিনল্যান্ডে প্রবেশ করে যায়। শের খানও নিজের সৈন্যদের সাথে তৈরি ছিল। এবার জমবে মজা, শের খান এই গোল্ডিকে হেভি মারান মারবে। শের খান পরাজয় স্বীকার কর, না হলে কিন্তু ভালো হবে না। এটা শুনে শের খান ওর উপর ঝাঁপতে পড়ে আর দুজনের মধ্যে খুব লড়াই হয়। কিন্তু আস্তে আস্তে শের খানের অবস্থা খারাপ হতে লাগে, কারণ শের খান আহত হয়ে গিয়েছিল। সবাই অবাক হয়ে গিয়েছিল। এতক্ষণে জয়বীরের মুখের হাসিও গায়েব হয়েছিল। হার স্বীকার করছি, আমি হেরে গেলাম, এ থেমে যা রে। আমরা জিতেই গেলাম। হ্যাঁ গোল্ডি, জিতে গেলি, আজকে থেকে জঙ্গলটা তোর। এটা দেখে যেন কেউ বিশ্বাস করতে পারছিল না যে শের খান এত সহজে হার মানলো কি করে।
শের খান, তোকে আমি আদেশ দিচ্ছি, চলে যা এখান থেকে। এটা শুনে শের খান নিজের মাথা নিচু করে গ্রিনল্যান্ডের সীমানা পার করে চলে যায়। এখন থেকে আমি রাজা। এইখানকার জানোয়ার ব্লু ল্যান্ড থেকে আসা জানোয়ারদের সেবা করবে। আর এই জয় আর বীরু, তুই আমার চাকর হবি। এটা শুনে জয় আর বীরুর চোখ ছানা ভরা হয়ে যায়। তারপর আর কি, পুরো গ্রিনল্যান্ডে এখন গোল্ডি মহারাজের রাজ হতে থাকে। এখন শিয়ালের সাথে সাথে জয় আর বীরু গোল্ডির সঙ্গে সবসময় থাকতো। গোল্ডি ওদের কোথাও যেতে দিত না, আর শিয়ালও ওদের মজা নেওয়ার জন্য ওদের নামে চুগলি করত আর ওদের মার খাওয়াতো। এখন জয় বীরুর জীবন খুব খারাপ হয়ে যায়। একদিন হরিণ দৌড়ে দৌড়ে গোল্ডির সভায় আসে। সব পশুরা সেখানেই ছিল। আমাদের জঙ্গলে হাতির আক্রমণ হয়েছে মহারাজ। কি বললি তুই? জানোয়াররা, হাড় শিকার করার জন্য প্রস্তুত থাকো। এটা কি বলছেন আপনি? শের খানকে আমি হারিয়েছিলাম ঠিকই, কিন্তু হাতিদের মোকাবিলা আমি করতে পারবো না। এসব আমাদের জন্যেই হচ্ছে। শের খান যদি এখানে থাকতো, আমাদের ভয় পাওয়ার দরকার পড়তো না। এটা শুনে সব পশুরা ওদের অবাক হয়ে দেখতে লাগলো। তোর মানেটা কি? আমরা শুধু মজার কারণে আপনাদের দুজনের মধ্যে লড়াই করালাম। শের খান তো লড়াই করার একদম ইচ্ছে ছিলই না। আজ আমাদের জঙ্গল তোমাদের জন্য বিপদে আছে। এখন কি হবে? আমরা ভুল স্বীকার করছি, কিন্তু কিচ্ছু করতে পারবো না। তখনই হঠাৎ মাটি ধম ধম করে কাঁপতে লাগে, আর সামনে থেকে অনেক গজরাজ দৌড়ে ওর দিকে আসতে লাগে। গোল্ডি তখন মাথা নিচু করে ফেলে, আর বাকি পশুরাও তাই করে। সবার মনে এক অদ্ভুত ভয়ের উৎপন্ন হয়। গজরাজ ওদের ধাক্কা মারতে যাচ্ছিল, অমনি ওদের পা থেমে যায়। তখন সব পশুরা দেখে যে গোল্ডির সামনে হঠাৎ করে শের খান চলে আসে। শের খান, আপনি আপনি এখানে আছেন? আরে সবাই পালাও রে, প্রাণ বাঁচিয়ে পালাও রে। এটা বলে সবাই ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। আর ওদেরকে যেতে দেখে সব পশুরা লাফিয়ে আনন্দ করতে লাগে। ইয়ে, হুররে, ইয়েস! শের খান, আপনি এখানে ছিলেন? এতদিন লুকিয়েছিলেন নাকি? তোরা দুজন নিজের ভুল বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ শের খান, নিজের মজার জন্য আপনাদের দুজনের মধ্যে লড়াই করে ভালো করিনি। আজ আমাদের জীবনটা নরক হয়ে গেছে, আর গ্রিনল্যান্ডের জানোয়ার, ওদেরও জীবনটা খুবই খারাপ হয়ে গেছে। শের খান আর গোল্ডি দুজনেই হাসতে লাগে, আর ওদের দেখে সব পশুরা অবাক হয়ে যায়। তুই কি ভাবলি এই যে গোল্ডি সবসময় হারার জন্য প্রস্তুত থাকে, সে আমাকে হারিয়ে জঙ্গলের রাজা হতে পারে? যেদিন তোরা চুগলি করে এসেছিলিস, সেদিন সন্ধেবেলায় এসেছিল আর আমাকে সব বলেছিল। তারপর এর সাথে মিলে আমি একটা প্ল্যান করেছিলাম, যাতে তোরা নিজের ভুলটা বুঝতে পারিস। সত্যি? তার মানে তুমি আমাদের রাজা এখনো আছো? হ্যাঁ, ঠিক বললি। শুনে সব জানোয়ার আর জয় বীরু খুশি হয়ে যায়। তারপর থেকে জয় আর বীরু ওদের মিথ্যে কথা বলার স্বভাব চিরকালের জন্য ছেড়ে দেয়। গোল্ডি নিজের ব্লু ল্যান্ড চলে যায়, আর সবাই খুশি খুশি থাকতে লাগে। মা, আমার ডানাগুলো ছোট্ট ছোট্ট, আমি উড়তে পারি না। বাকি সব পাখিদের ডানা কত বড়, তাহলে আমার ডানা এরকম কেন? মা, যখন তুমি বড় হয়ে যাবে, তোমার ডানাগুলো বড় হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। মিঠু টিয়া তার জঙ্গলের ছোট্ট ছোট্ট পাখি চুন্নু মুন্নুর সাথে গাছে বসে কথা বলছিল। বাচ্চারা, আমাদের হার স্বীকার করা উচিত নয়। হার স্বীকার করলে আমরা দুর্বল হয়ে যাই, আর দুর্বল লোকেরা ভীতু হয়। তাই আমাদের ভীতু হওয়া উচিত নয়। কিন্তু মিঠু কাকু, আমাদের হার কেন মানা উচিত নয়? আমি এটা ঠিক বুঝতে পারলাম না। কারণ যারা সাহসী হয় তারা হারেই না। আমাদের সাহস দেখানো উচিত, তবেই আমরা জিততে পারবো। কাকু, সাহস করে কাজ করলে কি কোনোদিন পরাজয় হয় না? হ্যাঁ, নিশ্চয়ই মুন্নু বাবা, ওরা কোনোদিনও হেরে যায় না। এসো, তোমাকে একটা গল্প শোনাই, যদি শুনতে চাও তাহলে। হ্যাঁ হ্যাঁ,
নিশ্চয়ই আমরা দুজনেই তোমার গল্প শুনবো। আমাদের তোমার গল্প শুনতে খুব ভালো লাগে আর শিক্ষাও পাই। প্লিজ আমাদেরকে গল্প শোনাও না। হ্যাঁ, একবারের কথা। জঙ্গলে একটা চিংকি পাখি থাকতো। ওর ডানা ছোটবেলা থেকেই ছোট ছোট ছিল। তারপর একদিন চিংকি পাখি নিজের মাকে বলে, মা, আমার ডানাগুলো ছোট্ট ছোট্ট, আমি উড়তে পারি না। বাকি সব পাখিদের ডানা কত বড়, তাহলে আমার ডানা এরকম কেন? মা, যখন তুমি বড় হয়ে যাবে তোমার ডানাগুলো বড় হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। কিছু সময় পরে চিনি পাখি বড় হয়ে যায়, কিন্তু ওর ডানা বড় হচ্ছিল না। ও অনেক ওড়ার চেষ্টা তো করতো, কিন্তু উড়তে পারতো না। তারপর একদিন জঙ্গলের পাখিদের মধ্যে ওড়ার রেস হয়। শর্ত এটা থাকে যে যে কেউ অনেক দূর পর্যন্ত উড়বে সে পুরস্কারটা পাবে। চিনি পাখি নিজের মাকে বলে, মা, আমিও রেসে ভাগ নেব, আমিও উড়বো যেমন বাকিরা উড়ছে। ওর কথা শুনে বাকি পাখিরা হাসে আর বিভিন্ন রকম কথা বলে। আরে বাপরে, এই চিংকি পাখি কি করে উড়বে? ঠিকভাবে তো হাঁটতেই পারে না। এর ছোট্ট ছোট্ট ডানা কি আবার উড়তে পারবে? এইসব শুনে চিংকি পাখির খুব মন খারাপ করে। এরপর ওর মা ওকে বলে, মা, যারা সাহস দেখায় তাদের কোনোদিন পরাজয় হয় না। তুমি অন্যদের কথার প্রভাব তোমার উপর পড়তে দিও না, তুমি শুধু নিজের কাজ আর পরিশ্রমের উপর মন দাও। চিংকি পাখি নিজের মায়ের কথা বুঝতে পারে আর ও রাতে লুকিয়ে চুরিয়ে ওড়ার প্র্যাকটিস করতে লাগে। ও অন্ধকারে ওড়ে। তখন ওর প্যাঁচার সাথে দেখা হয়। প্যাঁচা বলে, চিংকি পাখি, রাতে কোথায় উড়ে বেড়াচ্ছ? আমাকেও একটু বলো। পেঁচা কাকু, আমাকে রেসে জিততেই হবে। তুমি জানো, সব পাখিরা আমার খিল্লি করছিল। আমাকে জিতে সবাইকে জবাব দিতেই হবে। আরে তোর ডানাগুলো তো কত ছোট, তুই কি করে উঠতে পারবি রে? তুই রেস জেতার স্বপ্নটা ভুলেই যা। পেঁচা কাকু, যারা সাহস দেখায় তাদের পরাজয় হয় না, আমার মা আমাকে শিখিয়েছে। তুই তো সত্যি খুব সাহসী পাখি রে। আমি তোর সাহায্য করতে পারি, তোকে রেস জিতিয়ে দিতে পারি। চিংকি পাখি খুশি হয়ে যায় আর ওকে লাফিয়ে লাফিয়ে জিজ্ঞেস করে, কিভাবে? তুমি কিভাবে আমাকে সাহায্য করবে পেঁচা কাকু? আমাকেও বলো। আমি তো ছোটবেলা থেকেই এরকম। আমার মা আমার অনেক চিকিৎসা করিয়েছে, তবুও কিচ্ছু হয়নি। দেখ, আমি খুব বুড়ো হয়ে গেছি, আমার ডানা আর কোনো কাজের নয়। এক কাজ কর, তুই আমার ডানাটা নিয়ে বড় ডানা বানা আর উঁচুতে ওড়, এতে আমি তোর সাহায্য করব। এরপর প্যাঁচা মিলে চিংকি পাখির জন্য ডানা বানায় আর গাছের আঠা আনতে বলে। চিংকি পাখি গাছের আঠা নিয়ে চলে আসে। তারপর প্যাঁচা কাকু নিজের বানানো ডানাটাকে চিংকি পাখির গায়ে আটকে দেয়। নে, কাজ হয়ে গেল। এখন তুই রেসটা জিতে যাবি রে মা। সবাইকে নিজের সাহস দেখা। এখন তুই যা আর জিতে নিজের পেঁচা কাকুর নাম উজ্জ্বল কর। তোমার অনেক অনেক ধন্যবাদ পেঁচা কাকু। আমি তোমাকে জিতেই দেখাবো আর তোমার আর মায়ের নাম নিশ্চয়ই উজ্জ্বল করব। তোর থেকে আমি এটাই আশা করেছি রে আমার মা। যা, এখন গিয়ে পুরো আকাশকে নিজের উড়িয়ে দেখিয়ে দে। পরের দিন রেসের দিন ছিল। সব পাখি রেসের জন্য তৈরি হচ্ছিল। সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। আরে বাহ, চিংকি পাখি এলো না। মনে হচ্ছে ও বুঝেই গেছে যে ও উড়তে পারবে না, তাই ও নিজে রেসে ভাগ নিতে এলো না। সবাই এরকমই কথা বলছিল, তখনই চিংকি পাখি বড় বড় ডানা লাগিয়ে উড়তে উড়তে ওখানে আসে। ওকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। এরপর চিংকি পাখি নিজের বড় বড় ডানা দিয়ে উঁচুতে উড়তে থাকে আর তাড়াতাড়ি ফিরেও আসে। দেখতে থাকা পাখিরা খুব হাততালি দেয় আর বলে, সত্যি সাহসী লোকেরা কোনোদিনও হারেই না। চিংকি পাখি আজকে এটা প্রমাণ করে দিল। তাহলে বাচ্চারা, আজকের শিক্ষা কেমন হলো?
কি শিখলে আজকের গল্পটা শুনে? কাকু, আমরা শিখলাম সত্যি যারা সাহস দেখায় তাদের পরাজয় হয় না। যদি আমরা কোনো কাজ মন দিয়ে করি তাহলে ভগবান কোনো না কোনো রূপে আমাদের সাহায্য করবেই। যেরম পেঁচা হয়ে চিংকি পাখির সাহায্য করলো, ওর ডানা বানিয়ে দিল। নান্নু, চুপচাপ গিয়ে এই কাজটা করে দে, না হলে আমি তোর কি ব্যবস্থা করব তুই জানিস। ছোট্ট নান্নু পাখি তার পায়ে বড় একটা ঝুড়ির মধ্যে খাবার নিয়ে দূরে উড়ে যাচ্ছিল। তখনই যুগ্নু পায়রা ওকে বলে, আরে নান্নু, অত ওজন তো তোরও নয়, যত বেশি তুই ওঠাচ্ছিস। ওজনের ভারে তুই একবার নিচে একবার উপরে চলেই তো যাচ্ছিস। দাদা, আমি কি করব? আমার মা আমাকে বলেছে যে এই ঝুড়িটা ঘরে পৌঁছে দিয়ে আসতে, তো এটা আমি রেখে আসব। তোর মা ন্যানি পাখি দেখতে পারে না নাকি যে তুই এইটুকু এত ভারী ভারী জিনিস নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তার কি তোর উপরে মায়া হয় না? তোর বাবা কোথায় রে? বাবা একটা কাজে বাইরে গিয়েছে, কাল সন্ধেবেলা ফিরবে। আর দাদা, আমাকে বাবার জন্যই তো সৎ মায়ের সাথে থাকতে হয়, না হলে সৎ মাকে আমার একদম ভালো লাগে না। ঠিক আছে নান্নু, তুই বাড়ি যা, তোর মায়ের সাথে আমি কথা বলছি। আরে ন্যানি পাখি, তোর কি তোর বাচ্চার ওপর একটুও দয়া হয় না? ও সৎ তো কি হয়েছে, ও তো বাচ্চা। দেখ যুগ্নু, তুই না আমাদের পরিবারের মাঝখানে আসিস না। এটা আমাদের পরিবারের ব্যাপার। আমি যেমন চাইবো তেমন করব। আর তুই কি চাস আমি আমার মেয়েকে কি কামচোর বানাবো? ও কাজ না করলে কাজ করার অভ্যেস কি করে হবে? আরে কাজ করানোর এটা মানে নয় যে তুমি কারুর প্রাণটাই নিয়ে নেবে। যুগ্নু দাদা, তোমার কথা অনেক শুনলাম, এবার তুমি আসতে পারো। পরের দিন নান্নু পাখি যুগ্নু পায়রার ঘরের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। আরে ন্যানু, কোথায় যাচ্ছিস? তুই সারা দিন এদিক ওদিক ছুটতেই থাকিস, ক্লান্ত হোস না তুই? যুগ্নু দাদা, মা আমাকে একটা কাজ দিয়েছে, সেটাই করতে যাচ্ছি আমি। তোর মা তো তোকে সারাদিন কাজই দিয়ে যায়, ওর তো একটুও দয়া মায়া নেই। ওই দেখ, তোর বাবা টোটো আসছে তো এখানে। টোটো দুজনের কাছে এসে, কি যুগনুদা, কি গল্প করছো ন্যানুর সাথে? তোর তো বাড়ির কোনো খেয়ালই নেই। তুই তো এটাও জানিস না তোর স্ত্রী এই বাচ্চার উপরে কত অত্যাচার করে। এটা শুনে টোটোর চোখ দিয়ে জল বেরিয়ে আসে। ও নান্নুকে গলায় জড়িয়ে ধরে বলে, ভাই যুগনু, আমি সব জানি বাসায় কি চলছে। ন্যানুর একটা মায়ের প্রয়োজন ছিল, তাই তো আমি ন্যানিকে বিয়ে করলাম। কিন্তু আমি কি জানতাম ও এর সাথে এরকম ব্যবহার করবে। প্রথমে তো বলেছিল ও নিজের মেয়ের মতো রেখে মানবে, কিন্তু ও বদলে গেল। এখন বল আমি কি করব? ভাই দেখ, সব ভুল মানুষদেরকে শিক্ষাটা দেওয়াই উচিত, তবেই তো সে বুঝবে যে সে ভুল করেছে। তুই তো ঠিকই বললি রে যুগনু, কিন্তু ন্যানির সাথে আমি এমন কি করব যাতে সে নিজের ভুলটা বুঝতে পারবে? একটা উপায় আছে। আমার বন্ধুর বাচ্চা ঠিক ন্যানুর মতনই দেখতে, কিন্তু ন্যানুর মতন এত সরল নয়, অনেক চালাক আর জাদুও জানে। আমার মনে হয় তোর স্ত্রীকে ও শিক্ষাটা দিতেই পারবে। তুই কিছুদিন মধুর জায়গায় নান্নুকে রেখে দে আর মধুকে পাঠিয়ে দে, আর বাইরে যাওয়ার বাহানা করে এখান থেকে চলে যা। ঠিক আছে ভাই, তুই ঠিক বলছিস। তারপর নান্নু মধুর জায়গায় চলে যায় আর মধু নন্নুর জায়গায় চলে আসে। পরের সকালে, নান্নু উঠে দাঁড়া আর এই দানা নিয়ে রোদে দিয়ে আয়, না হলে নষ্ট হয়ে যাবে যে। আমি কেন যাব? মায়ের কাজ হলো দানা আর ঘর সামলানো, নিজে যাওয়ার করো। কি মুখ চালাচ্ছিস রে বাবা? এত সাহস আর মুখ কোত্থেকে নিয়ে এলি? দাঁড়া, এখনই দেখাচ্ছি। নয়নি একটা লাঠি নিয়ে আসে আর বলে, নান্নু চুপচাপ গিয়ে এই কাজটা করে দে, না হলে আমি তোর কি ব্যবস্থা করব তুই জানিস। মধু জাদু করে লাঠি রশিতে পরিণত করে আর নয়নিকে ওটা দিয়ে বেঁধে দেয়। আর নয়নিকে বলে, এখন তুমি এখানে বাধাই থাকবে আর তোমাকে খাবারও দেব না। কিছু সময় পর মধু নয়নির সামনে বসে খেতে লাগে। সোনা, আমাকে একটু খাবার দিয়ে দে,
আমি তো হাঁটতেও পারছি না। আমি তোমায় খাবার দেব, আগে এই দানার ঝুড়ি নিয়ে গিয়ে যুগ্ন পায়রার ঘরে গিয়ে রেখে আসো। কিন্তু সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, আমার গায়ে এত জোরই নেই। তুমি যাবে না, আমি তোমার পাখাগুলো আবার বেঁধে দেব। না না, আমি যাচ্ছি। ন্যানি বড় ছুরি নিয়ে উড়তে লাগে, কখনো উপরে যায় তো কখনো নিচে। ওর অবস্থা খুবই খারাপ ছিল। ও যেভাবে সেভাবে কষ্ট করে যুগ্ন পায়রার কাছে পৌঁছায়, আর যুগ্ন ওকে দেখে বলে, আরে আজ তো এমন মনে হচ্ছে যেন সূর্যটা পশ্চিম থেকে উঠেছে। কিছুদিন আগে নান্নুর এই অবস্থাটাই ছিল, যখন আমি তোমাকে বলেছিলাম যে তুমি ওর সাথে একদম ভুল করছো। এবার বুঝতে পারলে কেমন লেগেছিল? হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরে গেছি নান্নুর সাথে এরম করা উচিত হয়নি। এই কাজটা সত্যি ভারী ছিল, যেটা আমি নান্নুকে দিয়েছিলাম। তুমি যখন তোমার ভুলটা বুঝতে পেরেছো তবে ঠিক আছে। তোমাকে আমি বলে দিই যে তোমার বাড়িতে আছে সে নান্নু নয়, মধু। নান্নু আর মধু টোটোর সাথে উড়তে উড়তে যুগ্ন পায়রার ঘরে আসে। নান্নু আর মধুকে দেখে ন্যানি বলে, মা, আমাকে ক্ষমা করে দে। আমি না জেনে তোর ওপর অনেক অত্যাচার করেছি। আমি বুঝতে পেরে গেছি যে আমার এরকম করা উচিত হয়নি। এখন আমরা মিলেমিশে কাজ করব। ভালোই হলো, তুমি যদি নিজের ভুল বুঝতে পেরে থাকো, তবে তোমার মেয়েকে আমি তোমার ঘরে রেখে আসব। না হলে আরো কয়েকদিন থেকে যাব তোমার বাড়িতে আমি। হুম? এই কথা শুনে টোটো হাসতে লাগে, আর যুগ্ন হাসতে হাসতে বলে, মধু থামো। মা, তুই চাইলে থাকতেই পারিস। আমি এখন বুঝতে পেরে গেছি, আমি আর আগের মতো করব না। আর সব পাখি খুশি খুশি নিজের ঘরের দিকে উড়ে চলে যায়।